আপনারা দেখছেন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। শুক্রবার বিকেল 4টায় দেশের সব বিশ্ববিদ্যালয় বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা নিয়ে আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে নতুন এই কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাশ করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। বৃষ্টি উপেক্ষা করে বেলা 3:30টায় টিএসসি ও ঢাকা কলেজের সামনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা জড়ো হয়। পরে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সতর্ক অবস্থানে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশ। এক দফা দাবিতে বক্তব্য আর স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। পরে বৃহস্পতিবার রাত 9:45টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করে আন্দোলনকারীরা। যারা শিক্ষার্থীদের কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসাইন। বলেন, কোটার একটি যৌক্তিক সমাধান চায় ছাত্রলীগ। টিএসসির রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সমাবেশের সমাপনী বক্তব্যে তিনি বলেন, যারা কোটা আন্দোলনের নামে রাজপথে জনভোগান্তি ও নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ছাত্রলীগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি। এই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও বিভিন্ন ইউনিটের নেতারা। একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিকভাবে আদায় করতে চায়, আমরা মনে করি যে তাদের অভিশপ্তি ভিন্ন। আদালতে যাওয়ার কথা, রাজপথে এসেছে, তারপরও মানুষ কিছু কথা বলেনি। 6-7 দিন হয়ে গেছে যে আন্দোলন গতকালকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা। নিজেদের কোনো মতামত থাকলে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তুলে ধরার কথা। আবারও আজকে কিসের জন্য ব্লকেট দেওয়া হলো? আজকে আবার কেন অবরোধ তৈরি করা হলো? এদিকে কোটা পুনর্বহাল করে হাইকোর্ট ডিভিশনের প্রকাশিত রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন, বিয়োজন ও সংযোজন করতে পারবে, তবে কোনো ধরনের কোটা বাদ দেয়া যাবে না। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের যৌথ রায়ে বলা হয়, 2018 সালে প্রকাশিত কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করা হলো। একই সঙ্গে ওই রায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করার নির্দেশও দেওয়া হয়। 3 মাসের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়নের সময় বেঁধে দিয়ে এখানে আরও বলা হয়, সরকারকে জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোটা চালু রাখতে হবে। একই সঙ্গে এটাই বলা হয়, সরকার যদি কোটা ব্যবস্থায় নতুন করে কোনো পরিবর্তন, বিয়োজন বা সংযোজন করে তাতে এই আদেশ বাধা সৃষ্টি করবে না। 1 পৃষ্ঠার এই দলিলে কোটা পূরণ না হলে করণীয় কি তা নিয়েও নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, কোটার মাধ্যমে যদি পদ পূর্ণ করা যায় তাহলে সরকারি চাকরিগুলোতে মেধা তালিকা থেকে নিয়ে তা পূরণ করা যাবে। কোটা সংকটের সমাধান নির্বাহী বিভাগের হাতে নেই, আদালতের মাধ্যমেই এর সহজ সমাধান হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। যে বিষয় নিয়ে তারা আসছে, এ বিষয়ে সরকারের 18 সালের একটা সিদ্ধান্ত ছিল যেটি তাদের সপক্ষে ছিল, এবং আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত, অযৌক্তিক একটি কাজ। আমাদের শিক্ষার্থীরা কেন এত সহজ একটা জায়গা, সহজ একটি সমাধান রেখে কেন একটি জটিল জায়গা বেছে নিচ্ছে? আমার মনে হয়, আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা
এই যে কাউরির দ্বারা পরিচিত না হয়ে যথাযথ জায়গাতে আপনারা যাবেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আন্দোলনের নামে অনৈতিক কাজ, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের মতো কোনো কাজ করলে বসে থাকবে না পুলিশ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আর বলেন, শিক্ষার্থীরা যা চেয়েছেন আদালতের নির্দেশনা সেদিকেই যাচ্ছে। আমরা গর্ব করি তারা যেন এইখানে কষ্ট না করে, তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের নির্দেশ। এই হলো, তারাও যে বসে থাকবে তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে এইটাও যেন তাদের মাথায় থাকে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে। আদালতের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি না করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিউদ্দিন। দুপুরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপিল বিভাগের আদেশের পর আর রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরির যৌক্তিকতা নেই। দুপুরের সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিএমপি কমিশনার বলেন, আপিল বিভাগের আদেশের পর আর রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ করার যৌক্তিকতা নেই। আদালতের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়া উচিত। যান চলাচল স্বাভাবিক রাখা ও নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ডিএমপি সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানানো হয়। যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। স্টুডেন্টদের বাইরেও সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। শিক্ষার্থীদের ফাঁদে ফেলে কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পরিষ্কার বলেছি যে রাজনৈতিক এই আন্দোলনকে যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায় সেটা আমরা রাজনৈতিকভাবেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা আন্দোলনে কেউ ইন্ধন দিচ্ছে কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ এই আন্দোলন যৌক্তিক ও সাংবিধানিক কিনা। বিকেলে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আন্দোলন চলমান আছে, ওই 20 লক্ষ 30 লক্ষ লোকের জনসভা আপনি গুলি করে, টিয়ার গ্যাস মেরে, গ্রেনেড মেরে আপনি ভণ্ডুল করে দিয়ে যদি মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে, আন্দোলন শেষ হয়নি, আন্দোলন আরো শক্তিশালী হয়েছে। দুর্নীতি মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের রিটের শুনানি শেষ। 21 জুলাই আদেশ দেবে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে ডক্টর ইউনূসের আবেদনের শুনানি শেষ হয়। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে আদালত। 15 জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছিল। এরপরই এই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের 25,22,06,000 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলা করেছে দুদক। ঢাকাকে বাঁচাতে শহরের অন্যতম দূষিত এলাকা হাজারীবাগ ও লালবাগে জলবায়ু সহিষ্ণু সবুজ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আবার প্রাণ ফিরে পাবে এসব এলাকার বসবাসকারী নাগরিকরা। সকালে রাজধানীর রাজুক মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, লালবাগ ও হাজারীবাগ এলাকায় যেসব পুকুর, খেলার মাঠ, সবুজ উদ্যান হারিয়ে গেছে সেগুলো উদ্ধারে কাজ করছে রাজুক। ঘনবসতির ও টেনারি শিল্পের কারণে এসব এলাকায় দূষণের পরিমাণও অনেক বেশি, সেগুলো নিয়ন্ত্রণে কাজ করা হবে বলেও জানান তিনি। জলবায়ু সহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা হাজারীবাগ ও লালবাগের 63 কিলোমিটার পর্যন্ত পুনর্জীবিত করবে রাজুক ও বেসরকারি উন্নয়ন সংস্থা জিআইজেড। কর্মশালায় রাজুক চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার, জিআইজেড এর অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন। লালবাগ যতটা পুরনো বা ঢাকা শহর যতটা পুরনো, তার চেয়ে অনেক বেশি পুরনো শহর লন্ডন, জেনেভা। আমি জার্মানিতে যাইনি, তাই গিয়েছি ফ্রাঙ্কফুর্ট, এইসব শহর, কিন্তু কোথাও এরকম অপরিচ্ছন্নতা দেখবেন না। আমরা তো প্ল্যান করি, শুধু কথা বলি। বাস্তবে এই যে আপনার হাজারীবাগ থেকে আপনার ইয়েগুলো, ওই যে ট্যানারিগুলো সরিয়ে দেওয়ার কথা কবে সিদ্ধান্ত হয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কবিতা পাঠ ও আলোচনার মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা সাহিত্যের দ্যুতি ছড়ানো কবি আল মাহমুদের ৮৮তম জন্মবার্ষিকী। সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়, তুলে ধরা হয় সাহিত্যে কবির বাক বদলের নানা দিক। কবি ভক্তরা বলেন, আল মাহমুদ ও বাংলা ভাষা ও সংস্কৃতির অনিবার্য একটি নাম। আধুনিক বাংলা ভাষা ও সংস্কৃতি আল মাহমুদের দিকেই প্রত্যাবর্তন করবে। এ সময় কবি আল মাহমুদ ও আসাদ চৌধুরীর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার সহ সাহিত্যকর্মের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের দাবি জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ, কবি রেজা উদ্দিন স্টালিন, কবি শাহিন রেজা, সালেম সুলেরি, কবি জাকির আবু জাফর, কবি জামশেদ ওয়াজেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম সহ অনেকে। পাঠপর্বে অংশ নেন সমকালীন তরুণ কবি ও সাহিত্যিকরা। স্বাগত বক্তব্য রাখেন আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি আবিদ আজম। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর ও শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সীমা 35 বছর করার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সকালে রাজধানীর বাংলা মোটরে এনটিআরসি মিলনায়তনে চাকরি নিশ্চিতের দাবিতে বেসরকারি শিক্ষকদের করা আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। তারা দাবি করেন, শিক্ষকদের এনটিআরসিতে নিয়োগ দিতে পারে না, শুধু সুপারিশ করতে পারে। তাদের দাবি, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য 3 বছর পর্যন্তই সেই সনদেই নিয়োগ দেওয়া হয়। এনটিআরসি থেকে সুপারিশ করা ব্যক্তিকে নিয়োগ না দিলে শিক্ষা প্রতিষ্ঠানকে তার ব্যাখ্যা দিতে বাধ্য করার দাবি জানান তারা। যাত্রীদের সুবিধার্থে ফ্রিকোয়েন্ট ফায়ার প্রোগ্রাম অরবিট চালু করল বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার এস্ট্রা। রাজধানীর একটি হোটেলে কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইকো ইভো প্রো নামে যাত্রীদের সুবিধার্থে 3টি ক্যাটাগরি রাখা হয়েছে অরবিট প্রোগ্রামে। যাত্রীরা এয়ার এস্ট্রায় নিয়মিত ভ্রমণ করে তাদের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে মাইলেজ যোগ করতে পারবে এবং মাইলেজ খরচ করে এয়ার এস্ট্রায় ফ্রি ভ্রমণ করতে পারবে। থাকছে প্রায়োরিটি চেক ইন, র্যাম্প কার, সিটস সিলেকশন সহ অতিরিক্ত ব্যাগেজ সুবিধা। অরবিট প্রোগ্রামে থাকছে দেশের সুনামধন্য 10টি ব্র্যান্ডে বিশেষ ছাড়ের সুবিধা। গত 3 বছরে 32% মূল্যস্ফীতির বিপরীতে সিগারেটের দাম বেড়েছে 22%। ধীরে ধীরে দাম বাড়ায় সিগারেটের চাহিদা বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে উন্নয়ন সমন্বয়।
বৃহস্পতিবার সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেট কার্যকর করারও বিষয়ে বাজেট পরবর্তী নীতি সংলাপ আলোচনায় সিগারেটের চাহিদা বৃদ্ধি, রাজস্বের সূচক তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির প্রতিবেদন বলছে, সর্বশেষ 2024-25 অর্থ বছরে বাজেটে 11% দাম বাড়ালেও মূল্যস্ফীতি 10% হওয়ায় প্রকৃত দাম বেড়েছে 1%। 2019-20 অর্থ বছরে সিগারেট বিক্রি ছিল 35,167 কোটি টাকা। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে সিগারেট বিক্রি বেড়েছে 47,000 কোটি টাকা। আলোচকরা বলেন, সিগারেটের শলাকার দাম প্রতি বছর বাড়লেও মূল্যস্ফীতির কারণে প্রকৃত দাম রাজস্ব বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলে না। ফলে সিগারেটের দাম বাড়াতে বিগ পুশ করা প্রয়োজন বলে মনে করেন আলোচকরা। সরকারের অবস্থিত সচিবদের মধ্যে তো রয়েছেন বটেই, এমনকি সাবেক সচিবরাও এর সাথে কিন্তু তারা যুক্ত থাকে না, কেউ যুক্ত আছেন। ফলে তাদের লবি সবসময় খুব স্ট্রং থাকে। ফলে শলাকার দাম বাড়ে, মানে বিশেষ করে এই নিম্ন স্তরের শলাকার দামগুলো বাড়ে ঠিকই, কিন্তু মানে টোটাল রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট আমরা দেখি না। ধূমপান মুক্ত সংসদ চাই, এমন নয় যে বাজেট হয়ে গেছে বলে আর পরিবর্তন করা যাবে না। এসআরওর মাধ্যমেও পরিবর্তন করা যায় এবং আপনারা আন্দোলনটা বাড়িয়ে রাখেন না। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বিভিন্ন নদ নদীর পানির কমতে শুরু করলেও এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। বন্যা দীর্ঘায়িত হওয়ায় দুর্ভোগ বেড়েছে চর ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। অনেক উঁচু স্থানে আশ্রয় নিলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। চলমান বন্যায় 1.5 সপ্তাহ ধরে বানের পানিতে ভাসছে জামালপুরের নিম্নাঞ্চল। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 50টি ইউনিয়নের 965টি গ্রামের 3 লাখের বেশি মানুষ। ফসলি জমি তলিয়ে বেকার হয়ে পড়েছেন দিনমজুর শ্রেণীর অনেকে। সিরাজগঞ্জের যমুনার চর নিম্নাঞ্চলে পানিবন্দী অন্তত 20,000 মানুষ। প্রায় 1.5 সপ্তাহ পানিবন্দী থাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। বাড়ছে রোগবালাই। বগুড়ায় পানি কিছুটা কমলেও বেড়েছে দুর্ভোগ। বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নেওয়া বাসিন্দারা কষ্টে দিন পার করলেও নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা। এদিকে বন্যার পানির স্রোতে টাঙ্গাইল তোরাবগঞ্জ সড়কের চারাবাড়ি সেতুর সংযোগ সড়ক ধসে 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরে যাতায়াত করতে হচ্ছে 12 থেকে 15 কিলোমিটার বাড়তি পথ ঘুরে। মশাই ধরে, বৃষ্টির ধরে খুব কষ্ট হয়ে গেছে আমাদের। খাওয়া চলা ফেরা খুব কষ্ট আমাদের। পাট বুনছিলাম, গরিব মানুষ খাইয়ে গেছে, বন্যা কিছু ছিল না। ঘরের মধ্যে পানি, আর কি চলাফেরা মুশকিল, খাওয়া দাওয়া মুশকিল, পানি নাই। এই যে তো সরকার কোনো খাদ্য দেয় নেই। কক্সবাজারে পৃথক পাহাড় ধসের ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। ভোরে কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার ও এবিসি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকার মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা আক্তার এবং শিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে নাজমুল হাসান। এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিকদার বাজার এলাকার সাইফুল ইসলামের বাড়ির ওপর হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে মাটির দেয়াল ভেঙে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে শিশু নাজমুল। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। অপরদিকে ভোরে কক্সবাজার শহরের এবিসি ঘোনা এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় জমিলা আক্তারের মৃত্যু হয়। অব্যাহত বর্ষণে পাহাড় ধস ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সতর্ক করা হয়। এদিকে কক্সবাজারে 9 ঘন্টায় 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজারে ভারী বৃষ্টিতে অন্তত 4টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানি হয়েছে নারী, শিশু সহ 4 জন। এদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজার শহর, উখিয়া, রামু সহ বিভিন্ন উপজেলায় 50,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা 6টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 334 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শুক্রবারও জেলাব্যাপী ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ভোরে কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শিকদার বাজার ও এবিসি ঘোনা এলাকা এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় ও রাত 8টায় কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 800 মেট্রিক টন চাল ও নগদ 15 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। ময়মনসিংহে শেষ হলো 2 দিন ব্যাপী নিরাপদ খাদ্য নীতি স্যানিটাইজেশন কর্মশালা। গত 10 জুলাই বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের নিরাপত্তা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং ইউএসএইডের সহযোগিতায় নগরীর সিলভার ক্যাসেল রিসোর্টে কর্মশালা শুরু হয়। 2 দিনের এই কর্মশালায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বিএসটিআই আইন সহ হোটেল রেস্তোরাঁ আইন নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত সকল ক্ষেত্রে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ হোটেল রেস্তোরাঁর মালিক ও খাদ্য ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। আমরা চাচ্ছি যে সবাইকে এক ছাতার নিচে আনার জন্য এবং আমরা যেন সবাই একত্রে কোঅর্ডিনেটেডভাবে কাজ করতে পারি, এই জন্যই আজকের মূলত এই আয়োজন। আমাদের সাথে এছাড়াও যুক্ত আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ এবং বিএসটিআই এর কর্মকর্তাগণ। পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা। সকালে সদর উপজেলার পরিষদের অর্ধশত পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এক বান ঢেউটিন ও নগদ 5,000 টাকা দেন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য সম রেজাউল করিম। এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে জেলার অন্তত 600 পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে। নওগাঁয় সরবরাহ হ্রাস ও চাহিদা বাড়ায় সব ধরনের ধানের দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সপ্তাহ ব্যবধানে প্রতিমণ ধানের দর বেড়েছে 50 টাকা পর্যন্ত। আজ জেলার মহাদেবপুর চৌকগাড়ি হাটে প্রতিমণ কাটারিভোগ ধান বিক্রি হয় 1400 থেকে 1410 টাকায়, আর জিরাশাইল 1350 টাকা থেকে 1370 টাকা, সুফলতা 1200 থেকে 1250 থেকে 1270 টাকা এবং ব্রি 29 ধান বিক্রি হয় 1200 থেকে 1220 টাকায়। কিন্তু দাম বাড়লেও খুশি নন কৃষকরা। তারা জানান, মৌসুমের শুরুতে এসব ধানের মন সর্বোচ্চ 1100 টাকায় বিক্রি হয়েছে। এখন তাদের ঘরে ধান না থাকায় হাট বাজারে বেড়েছে দাম। 2 মাসের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের ধানের দাম বেড়েছে 200 থেকে 250 টাকা। ব্যবসায়ীরা জানান, হাটে ধানের সরবরাহ কম হওয়ায় চালকলগুলোতে বেড়েছে চাহিদা, যাতে ঊর্ধ্বমুখী হচ্ছে বাজার। ধান আর খরচ নেই, 2 মণ ধান আনছিলাম, বিক্রি করে আমার শেষ হয়ে গেছে। ধান বিক্রি করলাম 1290 টাকা। এই ধান বিক্রি কি করব? এই ধান বিক্রিকে সার ফসফেট মানুষ কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। কাটারি ধান এনে দিলাম 1310 টাকা কম, মানে 1290 টাকা দিলাম। বর্তমান যে ধানটা দাম বের হয়ে আমাদের কৃষকের তেমনটা লাভ হয় নাই। লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাটে আগুনে পুড়ে গেছে 15টি দোকান। ভোরে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে আগুন লাগে। সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের পৌঁছানোর আগেই 15টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এক দোকানে কাপড় দোকানগুলো এখানে যে শাড়ি ছিল, প্রত্যেকটা দোকানে কোটি কোটি টাকার মাল ছিল। আসলে কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত এবং আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কি বা আগুনের কারণগুলো কি, সেগুলো তদন্ত হবে। সিলেটে অভিযান চালিয়ে প্রায় 1,20,00,000 টাকার 1 লাখ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে অন্তত 7 জনকে। বৃহস্পতিবার সকালে নগরীর শাহপরান থানার খাদিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানার খাদিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় 7টি ট্রাকে 2000 বস্তা চিনি জব্দ করা হয়, যার বাজার মূল্য 1,20,00,000 টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় 7 জন। গত কয়েক মাসে সিলেটে অন্তত কয়েক কোটি টাকার চোরাই চিনি জব্দ করেছে প্রশাসন। যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে, সেটা তদন্তের বিষয়, তদন্তের মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে। তো আমরা এ পর্যন্ত যতটা অভিযান করেছি সবগুলাতেই আমরা অনেকগুলাতেই আমরা
মূল হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চার্জশিট দিয়েছি। এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা মূল হোতাকে খুঁজে বের করব তদন্তের মাধ্যমে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের বঙ্গোপসাগরের গভীরে নৌবাহিনীর একটি বিশেষ টহল টিম অভিযান চালিয়ে ৮ ডাকাতকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং যন্ত্রপাতি। বুধবার রাত 12টায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বনৌজা শহীদ দৌলা টহলরত অবস্থায় ব্রিটেন একটি বাণিজ্যিক জাহাজ থেকে ডাকাতির সংকেত পায়। এরপরে দ্রুত অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। তবে সাগর খুবই উত্তাল থাকায় অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয় নৌবাহিনী সদস্যদের। পরে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের পতেঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বগুড়ায় একই পরিবারের ৩ জন সহ 4 জনের প্রাণ গিয়েছে। এ সময় আহত হন আরও 2 জন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার ধর্মকাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সিএনজি অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে বগুড়া শেরপুরের দিকে যাচ্ছিল। ঢাকা বগুড়া মহাসড়কের ধর্মকাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজি চালক নাসিম, যাত্রী আরিফুল ইসলাম এবং তার স্ত্রী মৌসুমী আক্তার ও 7 বছরের শিশুপুত্র সাওম মারা যান। আহত অবস্থায় 2 জনকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে পুতিনের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে ইউক্রেনকে সহায়তার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসিতে চলমান ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি। ন্যাটোভুক্ত অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষারও ঘোষণা দিয়েছেন বাইডেন। অন্যদিনে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ অভিযোগ করে বলেন, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে চীন। এমনকি ন্যাটোভুক্ত দেশের জন্য চীন এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন ন্যাটো প্রধান। চীনের বিরুদ্ধে প্রতিরোধ ও ন্যাটোর ভূমিকা বাড়াতে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 4টি দেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। উপস্থিত ছিলেন পুতিনের পশ্চিমা মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির গুরুত্বপূর্ণ অংশীদার প্রধানমন্ত্রী ভিক্টর অরবানো। এবার বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়াতে বললেন হলিউড অভিনেতা এবং ডেমোক্র্যাট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি। তিনি বলেন, বাইডেনের বয়স একটি বড় বাধা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হবার পর জনপ্রিয়তায় ধস নামে বাইডেনের। আসন্ন নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে নিজ দলের ভেতরেও ব্যাপক চাপে আছেন তিনি। ক্লুনি বলেন, বাইডেন এবার নির্বাচনী বিতর্কে কার্যত হেরে গেছেন। এটি শুধু বয়সের জন্যই। এ অবস্থায় ট্রাম্পের বিরুদ্ধে জয় সম্ভব না। এদিকে ডেমোক্র্যাট শ্রমিক নেতাদের মূল নির্বাচনী এলাকায় প্রচার অভিযানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শ্রমিক ইউনিয়নের অনেকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনকে চান না। 2020 সালে মিশিগান, পেনসিলভেনিয়া ও নেভাদা সহ বেশ কয়েকটি রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের জয়ের মূল কারণ ছিল শ্রমিকদের ভোট। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কাতারে পৌঁছেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিশরের প্রতিনিধি দল। তবে চলমান আলোচনার মধ্যেও গাজায় বন্ধ নেই ইসরায়েলি বাহিনীর হামলা। ইসরায়েলি নিরাপত্তা সংস্থার প্রধান রনেন বারের নেতৃত্বে একটি ইসরায়েলি প্রতিনিধি দল, সিআইএর পরিচালক, মিশরীয় গোয়েন্দা সংস্থার প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে দোহায় পৌঁছেছেন। আলোচনার উদ্দেশ্য হল যুদ্ধবিরতির বিষয়ে সব পক্ষকে ঐক্যমতে নিয়ে আসা। এদিকে হামাস বলছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোকে লিখিত গ্যারান্টি দিতে হবে। ইসরায়েলি কর্মকর্তারা একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথাও বলেছেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে ঘরে আগুন দিয়ে 3 শিশুকে হত্যা মামলায় বাবাকে অভিযুক্ত করেছে পুলিশ। সকালে 28 বছর বয়সী এই ব্যক্তিকে আদালতে তোলা হয়, তবে তার নাম প্রকাশ করা হয়নি। অপরাধীর বিরুদ্ধে হত্যা চেষ্টা, অগ্নিকাণ্ড, সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। নিহতদের মধ্যে 2 ও 6 বছর বয়সী 2টি ছেলে এবং 5 মাস বয়সী একটি মেয়ে শিশু ছিল। তদন্ত শেষে সিডনি পুলিশ জানিয়েছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে স্ত্রী ও 7 সন্তানকে ভেতরে রেখে ঘরে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত ওই ব্যক্তি। উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয় আরও 4 শিশুসহ তাদের মাকে। স্থানীয় সময় রোববার সিডনির পশ্চিমে লালোর পার্কের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। আগামী 6 সেপ্টেম্বর আদালতে মামলার শুনানি হবে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ভারতের আসাম ও উত্তরপ্রদেশ। বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত গ্রাম, প্রাণ গেছে অন্তত 1.5 শতাধিক মানুষের। উত্তরপ্রদেশের 12টি জেলায় প্লাবিত হয়েছে 6 শতাধিক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছে অন্তত 19 জন। বন্যার পানিতে তলিয়ে গেছে 1.5 লাখ হেক্টর ফসলি জমি। উত্তরের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে গত একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আসামে প্রাণহানি হয়ে দাঁড়িয়েছে 84 জনে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যের জাতীয় উদ্যানের 3 ভাগের 1 ভাগ। মারা গেছে এক শিংওয়ালা বিরল প্রজাতির 9টি গন্ডার। ফিলিপিন্সে পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 6 জন। এবিসি নিউজের তথ্য অনুসারে বৃহস্পতিবার সকালে রাজধানী ম্যানিলা থেকে প্রায় 600 কিলোমিটার উত্তরে কাগাইয়ান প্রদেশের একটি শহরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে চলন্ত অবস্থায় পিকআপটির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশের একটি খাবারের দোকানে ধাক্কা দেয়। আহতদের মধ্যে খাবারের দোকানের মালিক ও 2 গাড়ি চালক রয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের সকলেই পিকআপ ট্রাকের ছিলেন। পাকিস্তানের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে পেশোয়ারগামী সৌদি এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘটে, তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র জানান, অবতরণের সময় বিমানটির ল্যান্ডিং গিয়ারের বাঁ দিকে আগুন দেখতে পান ট্রাফিক কন্ট্রোলে নিয়োজিত কর্মীরা। সাথে সাথে বিমান চালক ও উদ্ধার কর্মীদের সতর্ক করা হয়। বিমানটির রানওয়েতে থামার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিমানে 276 জন যাত্রী ও 21 জন কর্মী ছিলেন। তাদের নিরাপদে সরিয়ে নিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ বিষয়ে নোটিশ দিয়েছে এভিয়েশন অথরিটির কর্তৃপক্ষকে। টেলিফোন ও মোবাইল ফোনে আড়ি পাতার ক্ষেত্রে পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে আইনি বৈধতা দিয়েছে দেশটির সরকার। দেশটির আইনমন্ত্রী আজম নাজিম তারার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন, কেবল অপরাধী ও সন্ত্রাস নাশকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফোন ট্র্যাক করতে পারবে আইএসআই। এর বাইরে যদি কারো ফোনে আড়ি পাতার ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকার পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে এ বিষয়ে কড়া সমালোচনা করেছে বিরোধী দল পিটিআই। তারা বলছে, এই আইন সন্ত্রাসীদের বিরুদ্ধে নয়, বরং আইন প্রণেতা ও জনপ্রতিনিধিদের ওপর প্রয়োগ করার আশঙ্কাই বেশি। এছাড়া উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির অনেক নাগরিক। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।